এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। টাকা পরিশোধ না করলে নেটোর পাশে থাকব না জানিয়েছেন ট্রাম্প। ইসলামপন্থী শাসনে চলবে সিরিয়া অস্থায়ী সংবিধানে সই করলেন সারা। হ্যানয়ে অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যুর ঘটনায় ৮ জনের কারাদণ্ড। ইরানের পারমাণবিক সমস্যা রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান চান চীন। পাকিস্তানকে এক হাত দিল ভারত আফগানিস্তান। গাজা ইচ্ছাকৃত গণহত্যা মানবতা বিরোধী অপরাধ করেছে ইসরায়েল, জাতিসংঘের তদন্ত। টাকা পরিশোধ না করলে নেটোর পাশে থাকব না জানিয়েছেন ট্রাম্প। পশ্চিমা সামরিক জোট নেটোর সঙ্গে জড়িত থাকতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থায়ী সময় বুধবার ১২ মার্চ ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক বৈঠকের পর ট্রাম্প বলেন, নেটোকে আমাদের সাথে ন্যায্য আচরণ করতে হবে। তিনি বলেন, আমি একটি নির্দিষ্ট বিবৃতি দিয়েছি যে আপনি যদি আপনার অর্থ পরিশোধ না করেন তবে আমি নেটোর সঙ্গে জড়িত থাকব না। আপনি যদি আপনার বিল পরিশোধ না করেন তবে আমি সাহায্য করব না। নেটোতে আমেরিকা ভবিষ্যতে অবদান রাখবে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, যদি তারা তাদের অর্থ পরিশোধ করে এবং যদি তারা যা করার কথা তা করে। ট্রাম্প হোয়াইট হাউসে তার প্রথম মেয়াদের কথা স্মরণ করে জানান, ২০১৭-২০২১ সাল পর্যন্ত নেটো সদস্য দেশগুলো তার চাপের কাছে নতি স্বীকার করে এবং নিজেরা জোটের সামরিক ব্যয় বৃদ্ধি করতে শুরু করে। নেটোর অর্থ ইউক্রেনে ব্যয় করা নিয়েও পশ্চিমাদের খোঁচা দেন ট্রাম্প। তিনি বলেন, বিলিয়ন 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 ডলার অর্থ আসছিল এবং নেটো অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। এখন নেটো সেই অর্থের অনেক অংশ ব্যয় করে ভয়াবহ যুদ্ধ ইউক্রেনে লড়ছে। খুব খারাপ যে তাদের এটা করতে হলো। ইসলামপন্থী শাসনে চলবে সিরিয়া অস্থায়ী সংবিধানে সই করলেন সারা। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারার বৃহস্পতিবার ১৩ মার্চ একটি অস্থায়ী সংবিধানের খসড়া প্রস্তাবে সই করেছেন। এর মধ্যে দিয়ে দেশটি আগামী ৫ বছরের জন্য ইসলামপন্থী শাসনের অধীনে থাকবে। খবর আরব নিউজের। গত ডিসেম্বরে ইসলামপন্থী আয়াত তাহরির আল শার HTM বিদ্রোহীরা বিদ্যুৎ গতিতে বিদ্রোহ ঘটনার পর দেশটির অন্তর্বর্তীকালীন নেতারা নতুন শাসন প্রতিষ্ঠার লড়াই করে আসছেন। সারার সঙ্গে বিদ্রোহী অংশ নেওয়া নেতারা একটি বৈঠকের পর অস্থায়ী সংবিধানের ঘোষণা করা হয়। একই সভায় দেশের পুরনো সংবিধান বাতিল করে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হবে বলেও সম্মত হন তারা। অস্থায়ী সংবিধান প্রণয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটির ৭ সদস্যের একজন আব্দুল হালিম আল আওয়াক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, পূর্ববর্তী সংবিধানের কিছু ধারা বজায় রাখা হবে, যার মধ্যে রয়েছে রাষ্ট্রপ্রধানকে মুসলিম হতে হবে এবং আইন শাস্ত্রের প্রধান উৎস হবে ইসলামী আইন। হ্যানয় অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যুর ঘটনায় ৮ জনের কারাদণ্ড। ভিয়েতনামের হ্যানয়ের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে অগ্নিকাণ্ডে ৫৬ জন নিহত হওয়ার ঘটনায় ৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার ১৪ মার্চ ভিয়েতনামের একটি আদালত এ সাজা দেন। ফরাসি বার্তা সংস্থা AFP তাদের এক প্রতিবেদনে এই খবর জানায়। খবরে বলা হয়, ২০২৩ সালে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ২ দশকের মধ্যে এটি ছিল দেশটির সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। AFP জানায়, ভবনটির কেবলমাত্র একটি বহির্গমন পথ ছিল। জরুরি পরিস্থিতিতে বাহিরে কোনো সিঁড়ি ছিল না। ব্লকটির একটি ভবনের চারপাশে কোনো জানালা ছিল না ও ওপরটিতেও কেবল ছোট ছোট বায়ু চলাচলের ব্যবস্থা ছিল। বাসিন্দারা জানালা দিয়ে লাফিয়ে পড়ে আগুন থেকে বাঁচার চেষ্টা করেছিল। এ সময় প্রতিবেশীরা মানুষের আর্তচিৎকার শুনতে পায়। রায়ে বলা হয়েছে, ২০২৩ সালে সেপ্টেম্বরে ৯ তলা ভবনের অগ্নিকাণ্ডের জন্য মালিক সবচেয়ে গুরুতর শাস্তি পাওয়ার যোগ্য। অগ্নি প্রতিরোধ বিধি লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করে তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইরানের পারমাণবিক সমস্যা রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান চান চীন। ইরানের পারমাণবিক সমস্যাটি রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করা উচিত বলে মনে করে চীন। বৃহস্পতিবার ১৩ মার্চ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং যৌথ ব্যাপক কর্ম পরিকল্পনার একটি পক্ষ হিসেবে চীন সর্বদা বিশ্বাস করে যে ইরানের পারমাণবিক সমস্যাটি রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সঠিকভাবে
কূটনৈতিকভাবে সমাধান করা উচিত। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য বেইজিংয়ের ইরান, রাশিয়া ও চীন উচ্চ পর্যায়ের ত্রিদেশীয় আলোচনা করবে। এই আলোচনার আগে চীনের পক্ষ থেকে এমন বক্তব্য এলো। মাওনিং বলেন, ইরানের পারমাণবিক ইস্যুতে আসন্ন বেইজিং বৈঠকটি হলো যোগাযোগ জোরদার এবং এ বিষয়ে আলোচনা পুনরুদ্ধারের জন্য চীনের একটি প্রচেষ্টা। চীন মধ্যপ্রাচ্য শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থা বজায় রাখার পক্ষে। মুখপাত্র সংশ্লিষ্ট সকল পক্ষকে শান্ত থাকার এবং সংযম অনুশীলন করার আহ্বান জানিয়েছেন, যাতে বিষয়টি আর তীব্র না হয়, এমনকি সংঘাত এড়ানো যায়। নিং বলেন, চীন আন্তরিকভাবে আশা করে যে সমস্ত পক্ষ একই দিকে কাজ করবে, আস্থা বৃদ্ধি করবে এবং সন্দেহ কমাবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা করবে। পাকিস্তানকে এক হাত দিল ভারত আফগানিস্তান। পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে গত মঙ্গলবার 4 একাধিক যাত্রী বহনকারী একটি ট্রেনে হামলা চালিয়ে ট্রেনটি ছিনতাই ও যাত্রীদের জিম্মি করে সশস্ত্র জঙ্গিরা। এরপর টানা 36 ঘন্টার অভিযান শেষে জিম্মিদের উদ্ধার করে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী। এই ঘটনার জন্য ভারত ও আফগানিস্তানকে দায়ী করেছে পাকিস্তান। শুক্রবার 14 মার্চ জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের এমন দাবি খারিজ করেছে ভারত ও আফগানিস্তান। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের আত্মসমালোচনা করা উচিত। অন্যদিকে আফগানিস্তান জানিয়েছে, পাকিস্তান ভিত্তিহীন কথা বলেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানের দাবি ভিত্তিহীন। সারা দুনিয়া জানে আতঙ্কবাদের হাতুর ঘর কোথায়। অন্যদিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে তাকাক পাকিস্তান। ডয়েচে ভেলে বলেছে, সাধারণভাবে পাকিস্তান তাদের দেশের সন্ত্রাসবাদী কার্যকলাপের পিছনে ভারতকে দায়ী করলেও জাফর এক্সপ্রেসের ঘটনা নিয়ে আফগানিস্তানকেই মূল নিশানা করেছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকত আলী জানান, আফগানিস্তানের ট্রেন হাইজ্যাকের ছক করেছিল দুষ্কৃতীরা। গাজা ইচ্ছাকৃত গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ করেছে ইসরায়েল, জাতিসংঘের তদন্ত। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, গাজা যুদ্ধের সময় ইসরায়েল পরিকল্পিতভাবে নারী স্বাস্থ্য সেবা কেন্দ্র ধ্বংস করে এবং যুদ্ধ কৌশল হিসেবে যৌন সহিংসতা ব্যবহার করে ফিলিস্তিনদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড চালিয়েছে। বৃহস্পতিবার 13 মার্চ জেনেভা ভিত্তিক স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন একটি নতুন প্রতিবেদন বলেছে, ইসরায়েল গাজার প্রধান প্রজনন কেন্দ্রে ইচ্ছাকৃতভাবে আক্রমণ এবং ধ্বংস করেছে। একই সাথে গর্ভাবস্থা, প্রসব এবং নবজাতকের যত্নের জন্য ঔষধ প্রবেশে বাধা দিয়েছে। কমিশন তাদের প্রতিবেদনে দেখেছে, ইসরায়েল কর্তৃপক্ষ যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা পদ্ধতিগতভাবে ধ্বংসের মাধ্যমে গাজার ফিলিস্তিনদের একটি প্রজনন ক্ষমতা ধ্বংস করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের তদন্তের নিন্দা করে এটিকে অযৌক্তিক দাবিসহ মিথ্যা অভিযোগ বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার নিজের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে